নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আমি যে স্টকগুলি বলি বা বলেছিলাম বা বলবো, প্রথমেই বলি সেগুলি কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। তাই আমার এই স্টকের নামগুলো স্টকগুলি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদের পড়া এবং জানার উদ্দেশ্যে। ইনভেস্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। কিন্তু দেখবেন, আমি যে স্টকগুলো বলেছিলাম, কেন বলেছিলাম, ওর মধ্যে কি ফান্ডামেন্টাল পরিবর্তন হচ্ছে না হচ্ছে না, ওইগুলির মধ্যে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বা আরওসি কোনো পরিবর্তন হচ্ছে কি না, ম্যানেজমেন্টের কোনো চেঞ্জ হয়েছে কি না, এগুলো আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট পড়তে নাও পারেন, আপনাকে কিন্তু এ কনকল এবং পিপিটি পড়তেই হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কার্যকরণ থাকে। আমি আগের দিনও কিছু স্টকের কথা বলেছিলাম, আজকেও আজকেও আপনাদেরকে কিছু স্টকের কথা বলবো। একটাতে আমি হালকা বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা দেখবেন। যেমন ধরুন, পিরামিড টেকনোপ্লাস্ট, এরা মূলত আপনার ওই কন্টেনার বানায়, কন্টেনার মানে ড্রাম ফার্মগুলো বানায়, বেশিরভাগই প্লাস্টিক, আর কিছু স্টিলেরও আছে, মেটালের কিছু আছে। এদের মূল টার্গেট কিন্তু কেমিক্যাল। দেখুন, কেমিক্যাল যত বেশি ওদের, যত বড় ওদের যে আপনার কন্টেনার, তত বেশি প্রফিট মার্জিন। আর কেমিক্যাল সেক্টরগুলির যে কেমিক্যাল তৈরি করবেন, সেই কেমিক্যালগুলো কিন্তু এক জায়গায় ক্যারি করতে গেলে কিন্তু আপনার এই কন্টেনার লাগবে। সেক্ষেত্রে কিন্তু কেমিক্যালের ক্ষেত্রে একটা বড় কাজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর কনকল শুনলে বুঝতে পারবেন, এরা বলতে চাইছে যে প্রথম কথা হচ্ছে, বলছে এদের জিনিসপত্রের দামটা একটু বেড়েছে। কেন? কারণ হচ্ছে যে ওরা বাইরে থেকে ইম্পোর্ট করতে ম্যাটেরিয়ালস এখন বেশিরভাগটাই ইন্ডিয়া থেকেই নিয়ে নেয়, লোকাল থেকে নিয়ে নেয়। লোকাল থেকে নেওয়ার পরে এদের একটু কস্টটা বেশি পড়ে। বাড়ি থেকে যে পিএলআই স্কিমে, সরকারি স্কিমে তারা কিছু ছাড় পেত, সেটা পাচ্ছে না। হ্যাঁ, এদের ক্রুড অয়েল এবং ক্রুড অয়েল বেসড ম্যাটেরিয়ালস লাগে। এবার ওদের জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাদের কেন আপনাদের ইনভেন্টারি অবস্থা খারাপ কেন, ইনভেন্টারি কমে গেছে কেন? তো ওরা বলছে যে আমাদের যেহেতু ক্রুড অয়েলের উপর নির্ভরশীল অনেকটাই ব্যবসা, মেটেরিয়ালস এইসব ক্ষেত্রে, যেহেতু একটা যুদ্ধ আবহাওয়া চলছে, আমরা যদি এখন বেশি করে, আর লোকাল থেকে আমরা প্রকিউরমেন্ট লোকাল থেকে করছি, তো এখান থেকে যদি আমরা বেশি করে ফেলি এবং যদি যুদ্ধর অবস্থা একটু শান্ত হয়, তাহলে কিন্তু আমাদের বেশি কস্টের প্রোডাকশানটা আমাদের ইনভেন্টরিতে থাকবে। সুতরাং আমরা সেটুকুই করছি যেটুকু আমরা মানে করতে পারি, যেটুকু আমাদের মানে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু করছি, বেশি আমরা করে রাখছি না, কারণ আমরা কন্ডিশনের উপর নজর রাখছি। এটা কোনো আমাদের কোনো প্রবলেম নয়। ওদের কারো জিজ্ঞাসা করা হয়েছিল যে ওদের ক্যাপাসিটি এক্সপেনশন, এই ক্যাপাসিটি এক্সপেনশন হয়ে গেছে 70%, 75% আমরা ইউটিলাইজ করে ফেলেছি। তাহলে তাহলে তো আপনারা করেই ফেলেছেন ম্যাক্সিমামটা, তাহলে আর কী করবেন? বলছে না, আমাদের যে জায়গাটা, আমরা আমরা যে ওয়্যার হাউসটা তৈরি করেছি বা ফ্যাক্টরিটা তৈরি করেছি, তাতে প্রচুর আমাদের মেশিন রাখা রাখা যাবে, ফিক্সড কস্ট বাড়বে না। শুধু মেশিনটা কিনলেই আমাদের আমরা অনেক বেশি উৎপাদন করতে পারবো সেটা। এবং আমরা আশা করছি যে আগামী 2 বছর, অন্তত 6 মাস 8 মাসের মধ্যে কিন্তু আমরা নতুন মেশিন বসিয়ে আমরা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে পারবো আমাদের প্রোডাকশানকে। এরকম অনেক কিছু ব্যাপার যেটা এর কাছে, এবং খুব খুব প্রমিসিং। আপনারা মানে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারলাম না, আপনারা যদি কনকলটা পড়েন তো বুঝতে পারবেন। এদের আরও একটু ব্যাপার কি, এরা প্রায় প্রায় 8 কোটি 10 কোটি টাকা তাদের সাশ্রয় হবে ইলেকট্রিসিটিতে। তার জন্য তারা নিজেরা সোলার প্ল্যান্ট করেছে, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য সোলার প্ল্যান্ট তারা ইতিমধ্যেই প্রতিস্থাপন করে ফেলেছে। তো কোম্পানি কিন্তু খুব এফিসিয়েন্টলি কাজ করছে এবং ওদের প্রফিট মার্জিনও বাড়ছে, সেলসও বাড়ছে। এবং ওরা যে এক্সট্রা কস্ট যেটা হচ্ছে লোকালি প্রকিউর করার জন্য, তা সেটা সেটা কাস্টমারের ওপর পাস অন করে দিলেও
কাস্টমাররা খুব হ্যাপিলি নিচ্ছে, কারণ কোয়ালিটি দারুণ, এ গ্রেড কোয়ালিটি, এবং রেপুটেশন দারুণ। এটা পিপিটা পরে নেবেন, কনকলটা পড়বেন, দেখবেন এটা আপনার মধ্যে একটা ইন্টারনাল কনফিডেন্স আসবে। আজকে তো প্রচুর রান করে গেছে, 11-13%। তো এই স্টকটির নাম আমি বললাম পিরামিড টেকনোপ্লাস্ট। পিরামিড টেকনোপ্লাস্ট এই স্টকটা আপনারা দেখবেন, আরও পড়াশোনা করুন, দেখুন। আমি কিন্তু ভুলে কিন্তু ইনভেস্ট করবেন না, আপনারা জেনে শুনে বুঝে তারপর ইনভেস্ট করবেন। আরও কিছু স্টক বলি, যেমন ধরুন রত্নবীর প্রিসিশন এনার্জি ইঞ্জিনিয়ারিং। রত্নবীর রত্নবীর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, যদি মনে না থাকে ভিডিওটি আবার ঘুরিয়ে দেখবেন। এটাও আজকে প্রচুর রান করেছে, কিন্তু আমি তো ওই ডেলি বেসিসে দেখি না। তারপর ধরুন এশিয়ান এনার্জি সার্ভিস লিমিটেড। এশিয়ান এনার্জি সার্ভিস লিমিটেড দেখবেন এটার গ্রোথ প্রসপেক্টাস কী। ডাইনামিক কেবল, ডাইনামিক কেবলের দেখবেন এদের গ্রোথ প্রসপেক্টাস কী, আমার দারুণ লাগে ডাইনামিক কেবল, খুব ভালো একটি স্টক। আবার বলি, এরকম কিন্তু কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। তাহলে আমি 4টি স্টক আপনাদেরকে দেখতে বললাম। একটা হচ্ছে পিরামিড টেকনোপ্লাস্ট, রত্নবীর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, এশিয়ান এনার্জি সার্ভিস লিমিটেড, আর ডাইনামিক কেবল। এটা দেখবেন, দেখুন, পড়ুন, পড়ার পর জানান স্টকগুলি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।